এই ভিডিওতে যেটা থাকবে, কেন চাকরি থেকে বের করে দিচ্ছে, কি করতে পারেন আপনারা, কিভাবে আপনি লে অফ থেকে আটকাবেন, মানে আপনি যাতে লে অফ না হন সেটার জন্য কি করতে পারেন, বা যদি একান্তই লে অফ হয় তাহলে কি করবেন, এই সমস্তগুলো কভার করব। নমস্কার বন্ধু, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের পরে আজকের এই ভিডিও করছি। আপনারা আপনাদের মধ্যে অনেক দর্শক বন্ধু কিছুদিন আগে আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করেছিলেন যে বর্তমানে যে ওরাকেলের লে অফ হচ্ছে সেই ব্যাপারে কিছু বলবার জন্যে। বেসিক্যালি আজ থেকে বোধহয় 2-3 সপ্তাহ আগে ওরাকেল কোম্পানি প্রচুর মানুষকে তারা কোম্পানি থেকে বের করে দেয়, এবং আপনার মনে হতে পারে হয়তো মানুষের কাজ ভালো না বা এমন কিছু কারণে তারা বের করেছে, কিন্তু ব্যাপারটা তা ছিল না। বিশ্বব্যাপী প্রায় 30,000 মানুষ তাদের বের করে দিয়েছে একটা ইমেল করে। আগের থেকে কোনো ইনফরমেশান ছিল না, কোনো নোটিশ ছিল না, জাস্ট সকাল 6টার সময় 30,000 মানুষকে ইমেল করেছে, করে জানিয়েছে আজকে তোমাদের কাজের লাস্ট দিন, এবং এখন থেকে তোমার অফিসের সমস্ত অ্যাক্সেস কেড়ে নেওয়া হলো। অফিসের অ্যাক্সেস মানে সে অফিসে যেতে পারবে না, সে তার কম্পিউটার চেক করতে পারবে না, সমস্ত কিছু। এবং এটা উইদাউট নোটিশ, জাস্ট এক ইমেলে 30,000 মানুষকে এভাবে কোম্পানি থেকে বের করে দেয়। সংখ্যাটা ওরাকেলের 18% মতো। মানে যখনই এরকম হয় তখন মানুষের মনে প্রশ্ন আসে, ওকে তাহলে সে বোধহয় কাজ পারে না তাই জন্য বের করেছে, বা কোম্পানি হয়তো খুব লস করছে, চালাতে পারছে না তাই। কিন্তু এই দুটোর কোনোটাই ছিল না। কোম্পানি বাম্পার প্রফিট করেছে, সম্ভবত রেকর্ড প্রফিট। আগামীতে যে কোম্পানির লস হবে তাও না, সেরকমও কোনো সম্ভাবনা নেই। ওরাকেল কোম্পানি খুব ভালো প্রফিট করতে চলেছে, এবং এই যে যাদের বের করে দেওয়া হলো তারা যে কাজ পারে না তেমনও নয়। তো এরকমভাবে কোম্পানি থেকে বহু মানুষ, তার মধ্যে 12,000 মানুষ ছিল শুধুমাত্র ইন্ডিয়াতে, এবং বুঝতেই পারেন 18% মানে সংখ্যাটা অনেক বেশি। সংখ্যাটা যেমন অনেক বেশি, আর এর থেকেও বেশি সংখ্যায় বের করেছিল, কিন্তু মানে এটা আমেরিকান কোম্পানি, এবং আপনি যদি মনে করেন এই একটা মাত্র কোম্পানি তার লোককে বের করেছে তা নয়। আমি জাস্ট একটা সংখ্যাটা যদি বলি, অ্যামাজন 16,000 মানুষকে বের করেছে, মেটা মানে ফেসবুক তারা 15,000, টিসিএস তার 2% এমপ্লয়িকে বের করেছে, সংখ্যাটা 30,000, তবে কানাঘুষো শোনা যায় সংখ্যাটা 70-75,000 গিয়েছে। এর মধ্যে দুরকমভাবে লে অফ হয়, একটা হলো ডিরেক্ট আর একটা হলো সাইলেন্ট, মানে সাইলেন্টটা ধরে ওরকম 70-80,000 হয়েছে। তারপরে ডেল কোম্পানি 12,500, মাইক্রোসফট কোম্পানি 15,000, এরকমভাবে, এবং তার সঙ্গে সাইলেন্ট লে অফ আরও 60,000, সব মিলে প্রায় 2.5 লক্ষ মতো মানুষ তারা তাদের চাকরি হারাচ্ছে। তো এটা হলো বর্তমানের আইটি মার্কেট। তো এই বিষয়ে আপনি আমাকে, যিনি 2-3 জন প্রশ্ন করেছেন, এই ব্যাপারে কিছু বলবার জন্য বলেছিলেন। তো আমি কিছুদিন সময় নিলাম এই ব্যাপারটা নিয়ে বলবার জন্য, কারণ এই বিষয়ে প্রচুর ভিডিও অনেকেই করেছে, সবাই নিউজটা দিয়েছে, কিন্তু আমি শুধুমাত্র নিউজ দেব না যে এই আপডেট হয়েছে, আমি এর সঙ্গে আরও কিছু তথ্য দেব, আমার নিজের অভিজ্ঞতা বলবো, আপনারা কি করতে পারেন এক্ষেত্রে সেটা বলবো, আর আমার যে মতামত সেটাও জানাবো। আমি এই সেক্টরে কাজ করি আজ 21 বছর হয়ে গেল, তো আমার একটা নিজস্ব অভিজ্ঞতা আছে ব্যাপারে, সরাসরি অভিজ্ঞতা, যেটা আপনারা এদিক ওদিক থেকে যারা শুনবেন তারা অনেকেই শোনা কথা বলবে, কিন্তু আমি একটা প্র্যাকটিক্যাল জিনিস আমি নিজে যেটা ফলো করি, যেভাবে করি সেটা বলবো। আর আমি ধরুন কাজ করেছি, ছোটো স্টার্টআপে কাজ করেছি চাকরি জীবনের শুরুতে, লে অফ হয়েছি, এবং তারপরে আইবিএমে করেছি কলকাতায়, ব্রিটেনে কাজ করেছি, ব্রিটিশ পেট্রোলিয়াম, আইবিএম থেকে ছিলাম তখন, কিন্তু ওটা ছিল আমার ব্রিটিশ পেট্রোলিয়ামের কন্ট্রাক্ট এমপ্লয়ি, আইবিএমের থেকে আমরা ছিলাম, ওটা আমি লন্ডনে কাজ করেছি ওদের হেড অফিসে। তারপরে আরও 10 বছর হয়ে গেল আমি একটা কোম্পানিতে কাজ করছি। তো এই যে অভিজ্ঞতা, আমি সেখান থেকে আমি আপনাদের এইটা জানাবো। কতগুলো স্টেপ বাই স্টেপ হবে, ভিডিওটা বড় হবে নো ডাউট। আপনার যদি মনে হয় যে আমি স্লো কথা বলছি, আপনি চাইলে ভিডিওটা স্পিড বাড়িয়ে নিয়ে দেখতে পারেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি স্লো কথা বলবো, এবং আমি অনুরোধ করব, যদি হতে পারে আপনি সরাসরি, আপনার জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে, আপনার বাড়িতে কোনো ছোট বাচ্চা যারা চাকরিতে ঢুকছে বা হয়তো শুরু করেছে কিছু কয়েকদিন, তাদের সঙ্গে শেয়ার করতে পারেন। কারণ যে কথাগুলো বলবো এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি এই কথাগুলো বলবো, আর যেগুলো প্র্যাকটিক্যালি আমরা যখন চাকরি বাকরিতে যাই দরকার হয়, আমি আমার সেই অভিজ্ঞতা থেকে এই ভিডিওটার
মাধ্যমে আপনাদের জানাবো। যারা ফলো করবেন আমার ধারণা নো ডাউট আপনাদের উপকার হবে। যে কারণে আমি আমার সাবজেক্ট লাইন বা থাম্বনেলে দিয়েছি লে অফের পরে কী করবেন। তো এরকম ব্যাপারগুলো সব জানাচ্ছি এই ভিডিওতে। প্রথমেই বলি যে আমার লে অফের অভিজ্ঞতা, মানে আমার কখনো চাকরি গেছিলো কি না। হ্যাঁ, আমার চাকরি গেছিলো 2008 সালে যে ক্রাইসিসটা এসেছিল লেম্যান ব্রাদার্সের, যদি জানেন, একটা আমেরিকাতে প্রথম শুরু হয়। ওখানটার ব্যাংকিং সিস্টেম ধসে পড়ে, ওখানটার রিয়েল এস্টেট ধসে পড়ে, অনেকগুলো ব্যাংক বন্ধ হয়ে যায়। 200 বছরের পুরানো সম্ভবত লেম্যানস ব্রাদার্স ছিল ব্যাংকটার নাম, সেটা বন্ধ হয়ে যায়। এবং সেরকম সময় আমারও চাকরি গেছিল। এখানে আমার কিছু করবার ছিল না, আমার পারফরমেন্স মোটেই খারাপ ছিল না, কিন্তু কোম্পানির কাছে কাজ ছিল না। আমরা দেখছিলাম মাস 2 হয়ে গেছে, হাতে কাজ নেই, বেতন পেয়েছিলাম না প্রায় 2 মাস। সেই অবস্থায় চাকরিটা যায়, এবং সেটা ছিল আমার বিয়ের জাস্ট 1 মাস আগে। তখন সামলে নিয়েছিলাম। আজ হলে এটা আমার পক্ষে খুবই মুশকিল হবে। তবু কিছু যে প্ল্যানগুলো আমিও করেছি সেটাও ভিডিওতে আস্তে আস্তে বলবো স্টেপ বাই স্টেপ, সেটা একদম শেষ পর্যায়ে এই বিষয়টা থাকবে। ফলে আমার নিজের এই অভিজ্ঞতার মাধ্যমে গেছি, জানি লে অফ হলে মানুষের কেমন লাগে, এবং সেটা মানে যার হয় সে বোঝে ব্যাপারটা কেমন। তবে আমি সৌভাগ্যবশত আমার একটা কোম্পানিতে তখন অলরেডি ইন্টারভিউ দিয়েছিলাম, যখন দেখছিলাম যে তাদের হাতে কাজ নেই। এটা একটা খুব বড় একটা সিমটম ছোটো কোম্পানির ক্ষেত্রে, যে কাজ নেই। আপনি কাজের জন্য অফিসে যান, আর যদি গিয়ে দেখেন কাজ নেই, তাহলে কিন্তু একটা আপনার বেল করা উচিত যে এটা কী হলো, কাজ নেই কেন। তো এটা একটা নোটিশ করবার মতো পয়েন্ট। এখন প্রশ্ন হলো, এখন কোম্পানিগুলো, এই যে বড় বড় কোম্পানির নাম নিলাম, এরা সব ট্রিলিয়ন ডলারের বিজনেস করে, এরা কেন লোক ছাঁটাই করছে? আপনাকে একবারে সবাই বলে দেবে এআই। ব্যাপারটা খুব সত্যি, কিন্তু পুরোও সত্যি নয়। এটা আমার বিশ্বাস, এটা পুরোপুরি সত্যি কথা নয় যে শুধুমাত্র এআইয়ের জন্যে এত মানুষকে ছাঁটাই করা হচ্ছে। এআই দিয়ে লোকের পারফরমেন্স ইমপ্রুভ হচ্ছে, রিপিটেটিভ কাজকে অ্যাভয়েড করছে, এটা সত্যি। মানে ধরুন মিডল ম্যানেজমেন্ট বলে একটা হয়, যারা মানে ওই জুনিয়র ম্যানেজমেন্ট, টপ লেভেল ম্যানেজমেন্ট নয়, তারা ওই লোকজনকে সমস্ত ম্যানেজ করে। এইটা একরকম খুব রিস্কিয়ের জব, বিপিও টাইপের জব, লো স্কিল্ড জব। এমনকি এখনও এই মুহূর্তে ডেভেলপার বা কোডারদের জবও কিন্তু এআইয়ের জন্য একটা সমস্যার সম্মুখীন হয়েছে। আমরা যেভাবে কোড করতাম, আমাদের প্রথম জীবনে আমরা বই দেখে, বই পড়ে নিয়ে করতাম, পরবর্তীতে অনলাইন কোড চেক করে, স্ট্যাক ওভারফ্লো বলে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে দেখে এরকমভাবে করতাম। এখন সেটা হয়েছে, আমি যদি একটা কমেন্ট দিই, এআই কোড দিয়ে দেয়, তো খুব স্মুথলি কাজ হয়, এবং অনেক সময় কোড লেখাও লাগে না, লো কোড এরকম টুল এসে গেছে। ফলে সেই সমস্ত জায়গা থেকে কিন্তু মানুষের দরকার কমে গেছে, যে কারণে তারা লোক কমানোর একটা কথা ভাবছে অটোমেশনের মাধ্যমে। এটা হলো একটা কারণ। তবে আরেকটা যে বড় কারণ, যেটা আপনাকে অনেকেই বলবে না, সেটা হলো আজ থেকে বছর 5 আগে যখন কোভিড শুরু হয়, লকডাউন শুরু হয়, তখন কিন্তু সমস্ত কোম্পানি আইটিতে প্রচুর ইনভেস্ট করেছিল। যে কারণে আইটি কোম্পানিগুলো ভেবেছিল যে আমাদের প্রচুর কাজ আছে, এবং তারা প্রচুর পরিমাণে রিক্রুট করেছে। সেই একটা সময় গেছে যখন একজন ইঞ্জিনিয়ারের কাছে, ডেভেলপারের কাছে 3টে-4টে করেও অফার লেটার রয়েছে। তারা বলছে না, এই চাকরিটা করব না, আমি অমুক চাকরি করব। এরকমভাবে তারা কিন্তু কাজ করেছে। অনেকে হয়েছে একসঙ্গে 2-3টে কোম্পানিতে চাকরি করেছে, তাদের অনেককে ধরেছে, যেটাকে মুনলাইটিং বলতো। আজ থেকে বছর 2 আগে মুনলাইটিং নিয়ে একটা কথা এসেছিল। তো এরকমভাবে কিন্তু অতিরিক্ত রিক্রুটমেন্ট হয়েছিল, এবং তখন অনেকে যাদের স্কিল নেই তারা কিন্তু চাকরির মার্কেটে এসে গেছে। এখন এই এআইয়ের বাহানা দিয়ে কিন্তু তার একটা বড় অংশকে বার করে দেওয়া হচ্ছে। তার মানে 2টো কারণ, এক হলো এআই, 2 হলো ওভার রিক্রুটমেন্ট। আগে যেটা হয়েছে সেটা এখন ঠিক হচ্ছে, এই 2টো কারণ। আর একটা ব্যাপার যে এআইয়ের ফলে একটা শিফট চলছে। আগে যেরকম হতো, সমস্ত বিদেশি কাজগুলো ইন্ডিয়াতে আসতো, আমাদের এখানে যেহেতু স্কিল ওয়ার্কারের বেতন কম, মানে আমেরিকার তুলনায় হয়তো 5 ভাগের 1 ভাগ বেতন দিলে আমাদের এখানটা লোক পাওয়া যায়। ফলে আমাদের এখান থেকে কিন্তু এইভাবে লোক নিয়ে কাজ করা হতো, যেটা এখন চেঞ্জ হচ্ছে এআইয়ের জন্য। ফলে এখানটায় আমাদের যে মেইন সার্ভিস সেক্টর, টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এই জাতীয় যে কোম্পানিগুলো, তাদের কিন্তু রিক্রুটমেন্ট এখন প্রায় নেই, এবং অনেক লোককে বের করে দিচ্ছে। যে কারণে হয়তো টিসিএসও বের করেছে, প্লাস আরও অনেকে থাকে যাদের কোম্পানি খুব একটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারে না।
তো এরকমভাবে রিক্রুটমেন্ট এবং এআইয়ের জন্য কিন্তু একটা চেঞ্জ হচ্ছে, একটা ট্রানজিশান চলছে পুরো আইটি মার্কেটে, যার জন্য এরকম রিক্রুটমেন্ট যেগুলো হয়েছিল সেগুলো অ্যাডজাস্ট করা, নতুন লোক না নেওয়া, এবং এটা হচ্ছে। এবং কোম্পানি কিন্তু প্রফিট করছে, সমস্ত কোম্পানি প্রফিট করছে। এই মুহূর্তে আমেরিকার ন্যাসড্যাক টপ 100টা আইটি কোম্পানি আমেরিকার, তার কিন্তু এখন শেয়ার প্রাইস টপে আছে, একদম পিকে আছে এখন, মানে লাইফ টাইম হাইয়ে আছে, এবং ডেইলি লাইফ টাইম হাই হিট করছে এটা। ফলে এই যে ব্যাপারটা, যে লোকের ব্যবসা নেই, কোম্পানির ব্যবসা নেই, সেসব একেবারেই নয়। তা সত্ত্বেও এরকমভাবে হচ্ছে। ওরা এইভাবে লোক কমিয়ে ইটি করে আরও বেশি প্রফিট মার্জিন করতে চাইছে, এবং মানে একটা মুনাফা তৈরির একটা ব্যাপার। তো এখানে বেশি বামপন্থী ডায়লগ দিয়ে লাভ নেই, কারণ আলটিমেটলি আমাদের কাজ করতে হবে, এবং তার মধ্যে যেভাবে চলে সেভাবেই মানিয়ে নিয়ে চালাতে হবে। তো যেটা বললাম যে এরকম একটা ট্রানজিশান হচ্ছে, তো এই ট্রানজিশনের ফলে এক তো লোকেরই হচ্ছে, কিন্তু আপনার দিক থেকে যদি দেখি তাহলে চাকরির ক্ষেত্রে কী হতে পারে, যেটা বললাম সার্ভিস কোম্পানিতে কিন্তু লোকজনের রিকোয়ারমেন্ট কমছে। প্লাস আরেকটা যেটা হচ্ছে এখন জিসিসি বা গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার, যেটা আমি অন্য একটা ভিডিওতে বলেছি যে হায়দ্রাবাদে বেশি তৈরি হয়েছে ব্যাঙ্গালোরের থেকে। তো জিসিসি আসছে, এবং জিসিসি আসবার ফলে সেখানেও কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, মানে সার্ভিস থেকে জিসিসি। আমি একটা জিসিসিতেই কাজ করি গত 10 বছর ধরে, মানে আপনারা আজকাল জিসিসি শুনলেও আমার 10 বছর হয়ে গেছে আমি জিসিসিতে কাজ করছি। সার্ভিস সেক্টর থেকে জিসিসি একটা ট্রানজিশন, এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, এই জিনিসটা হবে। সার্ভিস কোম্পানিতে নতুন চাকরি হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে কমবে, এবং জিসিসিতে বেতনটা বেশি দেয়, সার্ভিসের থেকে অনেকটা বেশি দেয়। তো এই একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এবারে স্বাভাবিক প্রশ্ন আসে, এই যে পরিবর্তন হচ্ছে, ট্রানজিশন হচ্ছে, এখানে আপনি কিভাবে টিকে থাকবেন, আপনি সারভাইভ কী করে করবেন? এবার সারভাইভ করবার জন্যে এক্ষেত্রে সবার নিজের নিজের অপশান হতে পারে। তবে যেটা হয়, ধরে রাখুন আপনি যখন একটা কোম্পানিতে চাকরি করবেন, বা আমরা যখন করব, কোম্পানি আমাদেরকেও দয়া করে চাকরি দেয় না, যে আমার খুব দরকার, বাংলা সিনেমায় দেখা যেত আগের কালে, আমার চাকরিটা খুব দরকার, আমার চাকরি দিন, কেউ দেবে না। আপনাকে গিয়ে বোঝাতে হবে যে আপনাকে দিলে কোম্পানির কি লাভ। যদি কোম্পানি বোঝে হ্যাঁ আপনাকে চাকরি দিলে কোম্পানি লাভ, আপনাকে 100 টাকা বেতন দিলে তারা 500 টাকা আয় করতে পারবে, তবেই আপনাকে চাকরিতে রাখবে। পরিষ্কার কথা, তারা ব্যবসা করে, তারা কেউ এখানটা এনজিও মানে জনকল্যাণ করতে আসেনি। ফলে আপনি যে কিভাবে ব্যবসা দেবেন তাকে, সেই ব্যাপারটা দেখতে হবে, এবং এটা ব্যবসাটা দেওয়ার অনেকগুলো পদ্ধতি আছে। নাম্বার 1, মার্কেটে আপনাকে রিলিভেন্ট থাকতে হবে। আমি আমার বন্ধু মহলের মধ্যে অনেককে দেখেছি, তাদের কথা বলতে শুনেছি, যদিও আইটিতে সরাসরি নয়, অন্য সেক্টরে আছে, তারা বলছে আরে আইটিতে তো আমাদের সমস্ত কাজকর্ম করে নিচ্ছে, এখন তো সব ক্লাউড হয়ে গেছে। এটা আমি বলছি গত বছরের কথা। আমাদের না ক্লাউড না শিখলে আর হবে না, আগের মতো যেভাবে কাজ করতাম সেটা দিয়ে আর হচ্ছে না, এখন শিখতে হবে। দেখুন, একটা টেকনোলজি, সেটা একটা শিফটিং যে চলে, একটা শুরু হয়, আস্তে আস্তে সেটা শেষ হয়। আপনি যদি শেষের জায়গায় থাকেন তাহলে কিন্তু আপনার বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, মানে টেকনোলজিটা নেই সেই জন্য আপনাকে শিখতে হবে। এইটা যদি করেন তাহলে কিন্তু আপনার মার্কেট থেকে আউট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ আপনি আউটডেটেড হয়ে যাচ্ছেন, আপনি রেলিভেন্ট থাকছেন না, স্টে রেলিভেন্ট হচ্ছে না আপনার জন্য। আমি এক্ষেত্রে যেটা করি নিজে ব্যক্তিগতভাবে, যখনই কোনো নতুন টেকনোলজি আসে সেটাকে শেখার চেষ্টা করি। মানে এই যে পুরো একটা যে টাইম, একটা শুরু থেকে শেষ, আপনি যদি শেষে থাকেন বাদ পড়বার মানে পিছিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আপনি সামনের কথা যদি ভাবেন যে কী আসছে, ঠিক আছে যা আসছে আমি দেখি, সেটা শিখি, তাহলে আপনার চাকরিটা থাকবার সম্ভাবনাটা একটু বেশি। যদি এটা খুব টাফ, আমি এখন বুঝি, অনেক বোর লাগে, আর ভালো লাগে না যে সব সময় এটা করতে। প্রতি বছর, মানে আগে প্রত্যেক বছর শিখতাম, এখন সেটা প্রতি মাসে কিছু শেখার মতো পর্যায়ে চলে গেছে, এত দ্রুত চেঞ্জ হচ্ছে। একটা কিছু শিখে নিয়ে সেটা যেই কাজের জন্য যাচ্ছি তার মধ্যে নতুন কিছু এসে যাচ্ছে, এত ফাস্ট। কিন্তু কিছু করবার নেই, শিখতে হবে। এবং এটা আমি করি, আপনি যদি এরকমভাবে ফলো করতে পারেন, বা আপনার ছেলেমেয়েরা যারা আছে তারা যদি এটা ফলো করতে পারে, তাহলে মার্কেটে রেলিভেন্ট থাকবে, চাকরি থাকবার সম্ভাবনাটা বেশি। কিন্তু থাকবেই তার মানে নেই, কারণ যখন সিনিয়রিটি বাড়ে, একটা জোকস আছে যে কোম্পানিতে এমপ্লয়ি হলো ওকের সাথে এ ওয়াই এর মতো, মানে আমরা ওকে তো লিখি ওকে, আবার ওকে এ ওয়াই দুটোই হয়। তো কোম্পানির এমপ্লয়ি হলো এ ওয়াই এর মতো, আমরা থাকি না থাকি ওকের কিছু এসে যায় না, সেরকমই আমরা থাকি না থাকি বড় কোম্পানির কিচ্ছু এসে যায় না। এবং সেটা যদি 50-এর পরে হয়
তাহলে তো সেটা আরও বেশি। 50-এর পরে চাকরিটা টিকিয়ে রাখা মানে এখন তো 45-40-এর পরেই সেটা খুব টাফ চাকরি বাকরি টিকিয়ে রাখা। তবে যা পরিস্থিতি হচ্ছে এখন তার আগেও খুব টাফ হয়ে যায়। ফলে এইভাবে রেলিভেন্টের সঙ্গে সঙ্গে আপনাকে আরও কিছু করতে হতে পারে। নাম্বার 1, নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং বলতে আপনাকে যারা চেনাশোনা লোক আছে, যারা আপনার পারিপার্শ্বিক আছে, আপনি যখন যাচ্ছেন আপনার বস আশেপাশে যারা আছে তাদের সঙ্গে কাজের ব্যাপারে, অনেকে আছে জাস্ট অহেতুক আলোচনা গল্প টল্প করে। এটা আমি কলকাতাতে বেশি দেখেছি, যে কলকাতাতে খেজুরে আলাপটা বেশি চলে, যেটা আমি ব্যাঙ্গালোরে দেখেছি। নর্মাল চা কফিতে গল্প হয় কিন্তু ওই লেভেলের নয়। এখানটার মতো দাদা দিদি ও সমস্ত চলে না। সবাই সবাইকে নাম ধরেই ডাকে। আমার থেকে 10-15 বছরের সিনিয়র আমার ম্যানেজার, তাকেও আমি নাম ধরে ডাকি, তারাও আমাকে নাম ধরে ডাকে। তো একটা প্রফেশনাল রিলেশন রাখবার মতো, তার সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ রাখা, এবং তারা যেন বোঝে না আপনি কাজের লোক, কারণ সব জায়গাতে কাজের লোকই দরকার হয়, তাদেরও কাজের লোকই দরকার হয়। ফলে সেরকমভাবে আপনি যে লেভেলেই থাকুন না কেন, আপনি এটা খেয়াল রাখুন আপনার গুরুত্বপূর্ণ লোক কারা, তাদের সঙ্গে আপনি কাজের ব্যাপারে, মানে আমি বলছি না মাখন মাখানোর কথা, মাখন মাখিয়ে খুব বেশি দূর কিছু হয় না। অ্যাটলিস্ট কলকাতাতে হলেও বাইরের রাজ্যগুলোতে হয় না। আপনি কাজের ব্যাপারে যদি থাকেন, তারা যদি বোঝে হ্যাঁ একে দিয়ে আমার কাজটা হবে, তাহলে আপনার চাকরিতে টিকে থাকার সুবিধাটা বেশি। যদি কখনও চাকরি যায় ওই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে, মানে কোম্পানির বাইরেও যদি থাকে, লিঙ্কডইন বা অন্যান্যভাবে, সেখান থেকেও আপনি যোগাযোগ রাখলে চাকরিটা আর একটা চাকরি পাওয়ার সম্ভাবনাটাও বেড়ে যায়। মানে নেটওয়ার্কিংটা খুব গুরুত্বপূর্ণ, সে আপনার ইন্টারনাল কোম্পানি হোক এক্সটার্নাল কোম্পানি হোক, দুটো জিনিস। 3 নাম্বার যদি বলি, আপনি যে চাকরি করছেন, যে কাজ করছেন, যে ব্যবসা করছেন, সেই ব্যবসা কী করে চলে সেই সম্পর্কে একটু জানতে হবে। সেটা হলো বিজনেস নলেজ। শুধুমাত্র আমি কোড জানলাম, শুধুমাত্র এই করলাম, তাহলে হবে না। ব্যবসাটা কীভাবে চলছে, ব্যবসার কীভাবে প্রসেস হয়, কি করে ব্যবসাটা, কীভাবে পয়সা আয় করে, সেগুলো আপনারা যদি জানেন তাহলে একটু সুবিধা হয়। এবং এটা জিসিসির জন্য কিন্তু খুবই জরুরি, কারণ জিসিসি মানে হলো কোনো একটা কোম্পানি, ধরুন এটা ওষুধের কোম্পানি, তারা হয়তো এখানটা থেকে কাজ করছে, ফলে তাদের জানাটা খুব জরুরি, তারা কিভাবে কাজ করে, তাদের ব্যবসা কী করে চলে। এটা কিন্তু জিসিসির জন্য খুব জরুরি, এবং এটা যতটা জানতে পারবেন ততটা ভালো। প্র্যাকটিক্যালি এই বিজনেসের ব্যাপারটা আমি খুব ভালোভাবে আমি নিজেও জানি না, তবু চেষ্টা করি যতটা শেখার, কারণ সবাই সব কিছু শিখতে পারে না। আমি জানি এটা আমার একটা উইক পয়েন্ট, এবং আমি চেষ্টা করি জানতে। এভাবে আপনিও যদি জানেন আপনার উইক পয়েন্ট কী, সেটাকে যতটা সম্ভব ঘষা মাজা করবেন, তাতে একটু উন্নতি হবে। তো এইভাবে আপনাকে বিজনেস নলেজটাও বাড়াতে হবে যতটা পারবেন। যদি মানে কেউ আছে তাদের বিজনেস ব্যাপারটা ভালো বোঝে, তাদের জন্য ভালো। আমি ব্যক্তিগতভাবে একটু কম বুঝি বিজনেসের ব্যাপারটা, ফলে তবু যতটা হয় শেখার চেষ্টা করি। এরকমভাবে নিজের উইক পয়েন্টটা দেখে একটু শেখার চেষ্টাটা করতে হবে। আর তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের দিনে এআই নিয়ে যতটা পারেন আপনাকে শিখতে হবে। এআই না শিখলে আজকের দিনে যে কোনো সেক্টরে টিকে থাকা খুব মুশকিল, প্রত্যেকটা সেক্টরে। আমি একটু আগে কতগুলো ফটো প্রিন্ট করতে নিয়ে গেছিলাম, একটা ফটো একটু খারাপ আসছিল, রাস্তায় যে ল্যাব মানে ফটো বানায় যারা, সে দাদা বললো দাঁড়াও এটাকে এআই দিয়ে আমি একটু কারেক্ট করি। মানে দেখুন, আমি এরকম গ্রামে এসে, আমাদের একটা মফস্বল গ্রাম, তো সেখানটায় এসে সেখানটার যে ফটো তোলে সেও এআইয়ের ব্যবহার দিয়ে ফটো এডিট করে ভালো ফটো প্রিন্ট করে দিচ্ছে। ফলে বুঝতেই পারছেন যে এআই না শিখলে এখন কি হতে পারে। প্রত্যেকটা সেক্টরে এআইয়ের দরকার, এবং এআই আছে, সেটাকে আপনাকে শিখতে হবে। আপনি আপনার কাজ অনুযায়ী এটা আপনাকে শিখতে হবে। মানে যে জিনিসগুলো বললাম, যে নাম্বার 1 স্টে রেলিভেন্ট, মার্কেটের যা চলছে সেটা জানুন, নেটওয়ার্কিং করুন, আপনার বিজনেসটা জানুন, যেটাকে বলা হয় ডোমেন নলেজ আইটি টার্মে বা আমাদের ইন্ডাস্ট্রিয়াল টার্মে। আর তার সঙ্গে সঙ্গে এআইয়ের কিছুটা আপনাকে জ্ঞান নিতেই হবে এখন, নাহলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। তো এগুলো আপনাকে জানতে হবে। মানে যদি আইটিতে স্পেশালি হন, এআই, ক্লাউডস, নেট সিকিউরিটি, যেগুলো সাইবার সিকিউরিটিটা বিশাল মার্কেট, লোক কম এবং বিশাল মার্কেট। কিন্তু আপনার যদি ভালো লাগে তাহলেই আপনাকে এটাই আসতে হবে। মানে আপনি ভালো লাগলো না চলে আসলেও হবে না। মানে সবসময় এই চোর কীভাবে সেটা ভাবতে হবে, যে চোর কীভাবে ভেবে আমার ডেটা চুরি করতে পারে, সেটা মাথার মধ্যে ঢোকাতে হবে। তো এরকমভাবে আপনি করতে পারেন। এত সবের পরেও দেখা গেল আপনার লে অফ হলো, এবার তখন কি করবেন?
আপনার আপনার কোম্পানি যদি এরকম সকাল 6টায় ইমেল পাঠায়, তাহলে হয়তো এর কোনো কিছুতেই আপনার কোনো কাজে লাগবে না। আপনি নেটওয়ার্কের সুযোগ পেলেন না, যাকে ধরবেন সেও হয়তো বাদ গেছে, আপনার হয়তো স্কিল দেখা হলো না, যেটা গুগলে হয়েছিল যে টপ পারফরমার তাকে বের করে দিয়েছে। মানে যদি খুব খারাপ অবস্থা হয় তাহলে তখন তো হতে পারে যে তা সত্ত্বেও লে অফ হলো। যদি জিসিসি হয়, জেনারেলি জিসিসিতে এরকম লে অফে হলে বা ওরাকেলেও আমি যেটা শুনেছি, তারা কিন্তু একটা ভালো অ্যামাউন্টের স্যালারি দিয়েছে হয়েছে এবং খুব ভালো প্যাকেজ দিয়েছে। মানে যে যত বছর কাজ করেছে এই ওরাকেলে, তাদের প্রত্যেক বছরের জন্য 1 মাস করে শুনেছি বেতন দিয়ে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরও 3 মাসের বেতন। মানে কেউ হয়তো 10 বছর কাজ করেছে, তো 10 বছরে 10 মাস, তার সঙ্গে আরও 3 মাস বোধহয় এরকম দিয়েছে, 13 মাস প্লাস গ্র্যাচুইটি, 10 বছরের গ্র্যাচুইটিও আবার হচ্ছে, মানে বেশ ভালো অ্যামাউন্ট। তো এরকম যারা যারা এফেক্ট হয়েছিল তাদের হয়েছে যে হয়তো ডিসেম্বর মাসে চাকরি গেছে, ফেব্রুয়ারিতে নতুন কোম্পানি জয়েন করেছে এবং তার সঙ্গে 1-1.5 বছরের বেতন পেয়ে গেছে। এরকম হয়েছে যে 31শে মার্চ একটা লাস্ট ডেট ছিল, 31শে মার্চ কোম্পানি থেকে চাকরি গেছে, 1 এপ্রিল থেকে মানে পরের দিন থেকে নতুন কোম্পানিতে জয়েন করেছে, তার সঙ্গে প্রায় বছর দেড়েকের বেতন পেয়ে গেছে। মানে লে অফ হলে যে সবসময় খারাপ হয় তা না, ভালোও হতে পারে সেরকম পরিস্থিতি। মানে 1.5 বছরের হাতে বেতন পেয়ে পরের কোম্পানিতে পরের দিন জয়েন করছে, মানে ভাবতেই পারেন যে ব্যাপারটা কত ভালো। তো এরকম কাণ্ড হতে পারে। ধরুন এরকম পরিস্থিতিতে সত্যিই লে অফ হলো, তখন কি করবেন? এটা একটা খুব গুরুত্বপূর্ণ। তো সবার আগে যারা জুনিয়র, লে অফ আটকানো এবং লে অফ হলে সবসময় আগে থেকে আপনাকে যেভাবে প্রিপারেশান থাকতে হবে, ধরুন আপনার এক্সপিরিয়েন্স ফ্রেশার থেকে 5 বছর, তখন আপনার অবশ্যই চেষ্টা করা উচিত সবথেকে বেশি ইনভেস্ট করা, যাতে আপনার নলেজ বাড়ে। আপনি যেন জ্ঞান বাড়ানোর চেষ্টা করেন। কত বেতন পাচ্ছি সেটা খুব বেশি না ভাবলেও চলবে, আপনাকে ভাবতে হবে যে আমি কী করে জ্ঞান বাড়াবো। ইনফ্যাক্ট আমি যদি দেখি আমার নিজের বিষয়টা, আমি প্রথমে শুরু করে আমি তখন ঘুরছিলাম যে আমাকে পয়সা দিতে হবে না, আমাকে কাজ দাও, কাজ শিখবো। তো কাজ শেখার ইচ্ছাটা যদি আরও থাকে, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, শুরুতে আমি যে পয়সা পেতাম সেখান থেকে 3 বছর পরে আমার তা 10 গুণ হয়ে গেছে বেতন এবং পরবর্তীতে আরও বেড়েছে। তো এইভাবে আপনারা শুরুতে যদি পয়সার কথা না ভেবে ভালো কাজ শেখার কথা ভাবেন, যেটা আমি তো মানে প্রায় 15-17 বছর পর্যন্ত ভেবেছি সবসময় যে কীভাবে কাজ শিখবো, কাজ শিখতে হবে। এখনও ভাবি, এখন একটু ইন্টারেস্ট কম থাকে কিন্তু তবু এখনও ভাবি বা চেষ্টাও করি। তো যদি কাজ শেখার হয়, প্রথম 5 বছর তো আমি বলবো সবাইকে পয়সার দিকে নজর না দিয়ে প্রথমে জ্ঞান বাড়ানোর জন্যে, বা আপনার যদি বাড়িতে কেউ থাকে তাকেও ওই একই ব্যাপারটা বলতে পারেন যে তারা যেন জিনিসটা শেখে ভালো করে। তো এটা 1 নাম্বার। কিন্তু যারা 5 থেকে 10 বছর বা তার বেশি, তাদের যেটা করতে হবে, সবার আগে আপনি প্রথমে আপনার একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে। এমার্জেন্সি ফান্ড বলতে, যদি এরকম পরিস্থিতি হয় আপনার চাকরি গেল, তাহলে আগামী 6 মাস আপনার যাতে চলে সেরকম একটা ব্যবস্থা যেন আপনার থাকে। মানে ধরুন আপনার হয়তো মাসে 50,000 টাকা খরচ, আমি ধরে দিলাম, তাহলে আপনার কাছে যেন 3 লাখ টাকা জমা থাকে, কোথায়, ব্যাংকে, এফডি হোক বা কোনোভাবে, যে টাকাটা আপনি আপনার এমার্জেন্সি সময় তুলতে পারেন। এরকমভাবে অ্যাটলিস্ট 6 মাসের একটা এমার্জেন্সি ফান্ড আপনার রাখতে হবে। আপনার যত খরচ, আপনার যদি 10,000 খরচ হয় 60,000, আপনার যদি 50 খরচ হয় 3 লাখ, আপনার যদি 1 লাখ খরচ হয় 6 লাখ, বেশি হলে মানে জাস্ট 6 লাখ আপনি 6 মাসের এভাবে রেখে দেবেন। এর মধ্যে আপনি রাখবেন আপনার সংসার খরচ, আপনার সমস্ত বিল, ইউটিলিটি বিলগুলো, স্কুলের যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে তাদের স্কুলের ফিজ, এইগুলো রাখবেন। 2 হলো আপনার কাছে যেন একটা মেডিকেল ইন্স্যুরেন্স থাকে, মেডিকেল ইন্স্যুরেন্স। আপনি ব্যাচেলার হন বা বিবাহিত হন, আপনার যেন একটা মেডিকেল ইন্স্যুরেন্স থাকে। কারণ আপনি যখন লে অফ হবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কোম্পানির ইন্স্যুরেন্সটা চলে যাবে, ফলে আগে থেকে আপনার একটা মেডিকেল ইন্স্যুরেন্স যেন থাকে। লে অফ হলেন, তার সঙ্গে সঙ্গে একটা মেডিকেল প্রবলেম হয়ে গেল, তখন কিন্তু আপনার ওই এমার্জেন্সি ফান্ড থাকলেও সেটা বেরিয়ে যাবে এবং খুব সমস্যায় পড়বেন, ফলে এটা আপনাকে রাখতে হবে। নেক্সট হলো, আপনার পরে যদি ডিপেন্ডেন্সি থাকে কারো, ডিপেন্ডেন্ট মা বাবা হোক, স্ত্রী হোক, স্বামী বা হোক, মানে কেউ যদি আপনার ডিপেন্ডেন্ট থাকে, বাচ্চা কাচ্চা হোক, তাহলে যেন আপনার কাছে একটা ভালো অ্যামাউন্টের টার্ম পলিসি থাকে। এলআইসি নয়, এলআইসিতে যেটা করা হয় জেনারেলি ওই 1 মাসের 250 গুণ ওরকম ফান্ড না। মানে ধরুন আপনি যদি মাসে 1 লাখ টাকা আপনার আয় হয়, বছরে 12 লাখ টাকা, তাহলে হিসাব মতো অন্ততপক্ষে 1-1.5 কোটি টাকার যেন একটা
একটা টার্ম পলিসি থাকে, এটা আপনার অনেকটা নির্ভর করবে আপনার বয়স, আপনার পরে ডিপেন্ডেন্সি, এগুলো এ সমস্ত কিছু মিলে। যাই হোক, একটা ভালো অ্যামাউন্টের একটা পলিসি রাখবেন। তো এইগুলো হলো একদম শুরু, এমার্জেন্সি ফান্ড, ইন্স্যুরেন্স এবং টার্ম পলিসি। যদি আমি এটা অর্ডারে বলি, সবার আগে মেডিকেল পলিসি, নাম্বার 2 টার্ম পলিসি, নাম্বার 3 এমার্জেন্সি ফান্ড। এইগুলো যেন আপনার কাছে থাকে বেস। এর সাথে সাথে চেষ্টা করবেন আপনার যখন আয় বাড়বে তখন যেন আপনি আপনার লাইফস্টাইল খুব ড্রাস্টিক্যালি যেন না বাড়িয়ে দেন। মানে আপনার লোকের যে দেখানোর ব্যাপারটা থাকে, যে আমার কলিগ এখানে যাচ্ছে, আমার কলিগ ওখানে যাচ্ছে, আমি ওটা করব, কলিগের ছেলেমেয়েরা এই স্কুলে পড়ছে, ওই স্কুলে পড়ছে, তাদের আমারগুলোও পড়াবো, সেগুলো কখনও আপনি এই যে শো অফের ব্যাপারটায় পড়লে আপনি ফেঁসে যাবেন। আমি এটা নিঃসন্দেহে বলতে পারি। আপনি যতই আয় করেন আপনার পারিপার্শ্বিক থাকবে এবং আপনি সেই হিসেব পড়লে সমস্যায় পড়বেন। তো লাইফস্টাইল যতটা পারবেন, যতটা কম আপডেট করার হয় করবেন, অ্যাটলিস্ট একটা সার্টেন লেভেল, যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে যথেষ্ট পয়সা কড়ি থাকছে বা আপনি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারছেন। তো এরকমভাবে এই সমস্ত বিষয়গুলো অনেক আলাদা আলাদা বিষয়, অনেক ডিটেলে বলা যায়, অত ডিটেলে যাচ্ছি না। আপনি এগুলো ইউটিউবে অন্য ভিডিও দেখে নিতে পারেন, বা বললে আমি পরে এরকম বিষয়েরও ভিডিও করতে পারি টুকটাক। তো যাই হোক, তো এই ব্যাপারগুলো আপনাকে ভাবতে হবে। নেক্সট হলো এই লাইফস্টাইল আপগ্রেডের মধ্যে যেটা হতে পারে, আপনি যে কাউকে আইটিতে যারা আছে, যে 30-35 বছর বয়স হয়, জিজ্ঞাসা করবেন, 4 জনের মধ্যে 3 জন বলবে তার কাছে অ্যাটলিস্ট 2টো লোন আছে। অ্যাটলিস্ট একটা হলো হোম লোন, একটা হলো কার লোন। কারো কারো কাছে এরপরে পার্সোনাল লোনও থাকে। আমার এক কলিগের কথা মনে আছে, তার 6টা ইএমআই ছিল, কতগুলো পার্সোনাল লোনের, কতগুলো গাড়ির, বাড়ির, এরকমভাবে। এবং সেই অবস্থায় চাকরি গেলে বুঝতে পারছেন কী অবস্থা হবে। ফলে সেটা আপনি চেষ্টা করবেন যেন সেটা না বাড়ে, এটা যতটা সম্ভব কম। আমার উপদেশ হবে যে এটা বাড়াবেন না, এটাকে আপনারা যতটা পারবেন বেসিক লেভেলে রাখবেন, একটা সার্টেন লেভেল পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে যথেষ্ট পয়সা কড়ি হয়ে যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে আপনাকে যেটা করতে হবে একদম শুরু থেকে, এইটা আমি একটা মারাত্মক ভুল করেছি। চাকরির শুরুতে আমাকে কেউ কখনো বলেনি যে কিছু সেভিংসের দরকার। আপনি যখন প্রথম বেতন পাবেন, পারলে তখন প্রথম মাস থেকেই আপনি জমানো শুরু করুন। বা ধরুন প্রথম মাসটা ছেড়ে দিলেন যে প্রিয়জনদের কিছু কিনে টিনে দেওয়ার জন্যে, কিন্তু সেকেন্ড মাস থেকে, তার থেকে পরে না, আপনাকে আগে জমিয়ে তারপরে খরচ করা শুরু করবেন। জমানোর অঙ্কটা হতে পারে 10%, 20%, 30%, আপনার ইচ্ছা। ভালো হয় যদি আপনি 25-30% করেন। মানে আপনার যদি 20,000 টাকা আয় হয়, 5,000 টাকা আপনি জমান, এটা আমার উপদেশ হবে। আর 15,000 টাকা আপনি চালান। এই 5,000 টাকা করেও যদি আপনি জমাতে পারেন মাত্র 20,000 টাকার মধ্যে, তাহলে একটা সময় কি একটা বড় অ্যামাউন্ট হয়ে যাবে। আমি এটা হিসাব করে দেখেছি, এটা যদি আমি ফলো করতাম, আমি যবে থেকে আইবিএমে চাকরি করেছি, তাহলে আমার এখন যে আমার কর্পাস তৈরি হতো, তাতে আমার চাকরি না করলেও চলে যেত। এরকম পরিস্থিতি হয়ে যেত। এই 15-17 বছর হয়ে গেছে, এই 17 বছরে, কারণ একটা টাইমটা বড় ফ্যাক্টর। কিন্তু আমাকে চাকরির প্রথম 15 বছরের মধ্যে কেউ কখনো বলেইনি যেটা দরকার হবে। আমি পরে নিজে ঠেকে শিখেছি যেটা আমার দরকার। তো আমি সেটা আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি। তো প্রথম থেকেই সেভিংস করা শুরু করবেন, এবং সেভিংসের অনেক অপরচুনিটি আছে, অনেক রকম টুল আছে। মানে টুল বলতে ব্যাংকে এফডি হতে পারে, আপনার পোস্ট অফিস হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, দেশে মিউচুয়াল ফান্ড হতে পারে, বিদেশে মিউচুয়াল ফান্ড হতে পারে। তো এগুলো আপনি আপনার নিজের ইচ্ছা অনুযায়ী এগুলো করতে পারেন। কিন্তু যাই হোক না কেন, এটা আপনাকে করতে হবে। তাহলে আপনার যদি 40-এর পরে গিয়ে চাকরি যায়, আপনি যদি 25-এর আগে থেকে শুরু করেন, 15 বছরে যে অ্যামাউন্ট জমে যাবে, তাতে আপনার 40-এর পরে চাকরি গেলে অতটা গায়ে লাগবে না। ঠিক আছে, যা আছে আমার চলে যাবে, এবং তখন না অনেকটা গায়ে জোর পাওয়া যাবে যে আমার চিন্তা নেই আমার কি করে চলবে। ফলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এই পুরো ব্যাপারটা আমার বলবার ছিল। আরেকটা ভালো ব্যাপার, যিনি প্রশ্ন করেছিলেন যে ওরাকেলের চাকরি গেছে, তাদের জন্য সুখবর, ওরাকেল আবার নতুন করে রিক্রুট করছে। তবে সিনিয়রদের চাকরি গেছে, জুনিয়র রিক্রুটমেন্ট হচ্ছে। যেটা বললাম, 40-এর ওপরে হয়তো চাকরি গেছে, এখন তারা জুনিয়র নিচ্ছে। সমস্ত কোম্পানিই নেবে, একটা সময় ঘুরিয়ে ফিরে নেবে, একটু বেছে টেছে নেবে, কিন্তু নেবে। কোম্পানির ব্যবসা চালাতে হবে, এই আইডিয়া সব কাজ হবে না। তো যাই হোক, এই সম্পূর্ণ ভিডিও রইল, সমস্ত কথা অনেকক্ষণ হয়ে গেছে, 33 মিনিট দেখতে পাচ্ছি ভিডিওটা। তো আপনাদের কেমন লাগলো সেটা আপনি কমেন্টে বলতে পারেন। যদিও এই বিষয়ে অন্য কিছু জানবার থাকে কমেন্টে জানাতে পারেন। আর আমি এই সমস্ত ভিডিওগুলো আপাতত ভ্রমণ ইন্ডিয়াতেই অন্য প্লে লিস্টে করছি, আপলোড করছি।
কারণ যেটা আমি গত ভিডিওতেও বলেছি যে আমার অত সময় হচ্ছে না 3টে চ্যানেল চালাবার। তো এই চ্যানেলেই সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন বিভিন্ন বিষয়ের। আর কোনো যদি প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, এরকমভাবেই আমি অন্য ভিডিও করে আপনাদের তার আপডেট জানিয়ে দেব। ভালো থাকবেন, ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন। আর যদি মনে হয় গুরুত্বপূর্ণ ভিডিও আপনি আপনার পরিচিতের সঙ্গে শেয়ার করতে পারেন। যাই হোক, দেখা হবে এরপরে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।